আপনাদের প্রত্যেককে স্কিল বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকে বিশেষ কারণে, যেহেতু আমি অফিস থেকে করতে পারছি না আজকের ভিডিওটা, কাজেই বোর্ড আমরা ইউজ করব না। আমরা আজকে এইভাবেই চেষ্টা করছি এই ভিডিওটা করার। দেখুন, আজকের যেটা মেন আলোচনা আমাদের থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্ভাব্য ডিফেন্স প্যাক্ট নিয়ে, এবং তার যে সম্ভাব্য পরিণাম ভারতবর্ষের ওপর হবে এবং ভারতবর্ষের যে সম্ভাব্য স্টেপ হবে সেটা নিয়ে। প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে পাকিস্তান এবং বাংলাদেশ সরকার একটা ডিফেন্স প্যাক্টের ব্যাপারে ইন্টারনালি আলোচনা শুরু করে দিয়েছে। ডিফেন্স প্যাক্ট রাতারাতি হয় না, কাজেই কালকে বা পরশু দিনই আপনি নিউজ পাবেন না যে ডিফেন্স প্যাক্ট হয়ে গেল। হয়তো আজ থেকে 3 মাস 4 মাস পর দেখতে পাবেন যে একটা পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স প্যাক্ট অফিসিয়ালি সাইন হয়ে গেল। এবার এই ডিফেন্স প্যাক্টে কি লেখা থাকবে? এই ডিফেন্স প্যাক্টে জেনারেলি যেটা লেখা থাকার কথা সেটা হচ্ছে পাকিস্তানের ওপর কোনো আক্রমণ বাংলাদেশের ওপর আক্রমণ বললে মানা হবে, এবং ভাইসি ভার্সা, মানে বাংলাদেশের ওপর কোনো আক্রমণ পাকিস্তানের ওপর আক্রমণ বলে মানা হবে। এবার এটা কেন, এটা করে লাভ কি হবে? দেখুন, ইতিহাসে অনেক ডিফেন্স প্যাক্ট হয়েছে বিভিন্ন দেশের মধ্যে। ভারতবর্ষের সঙ্গে ইউএসএসআর এর ডিফেন্স প্যাক্ট হয়েছিল 1971-এর সময়। তখন সোভিয়েত রাশিয়া, এই মুহূর্তে রাশিয়া নয়। আমরা যদি দেখি ইউরোপের বিভিন্ন দেশগুলো তারা ন্যাটোর আন্ডারে আছে, এবং এই দেশগুলোর খুব একটা মিলিটারি শক্তি, সামরিক শক্তি মারাত্মক নয়। বাট এরা একটা ভরসায় থাকে যে আমার দেশে অন্য কোনো দেশ অ্যাটাক করবে না, কারণ আমি ন্যাটোর ছাতার তলায় রয়েছি, আমেরিকা ওকে জবাব দেবে। আবার আপনি নতুন একটা জিনিস দেখবেন, নিউক্লিয়ার শেয়ারিং। জিনিসটা নতুন নয়, জিনিসটা ইউরোপে অনেক দিন, বাট এই কনসেপ্টটা এশিয়াতে নতুন আসছে। কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে আমেরিকার কাছে রয়েছে নিউক্লিয়ার উইপেন, প্রত্যেকটা দেশের কাছে নেই। বাট আমেরিকার নিউক্লিয়ার উইপেন, আমেরিকার সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে এরকম বিভিন্ন দেশে ইনস্টল করা রয়েছে। সুইচ আমেরিকার হাতে, সুইচ ওই দেশের হাতে দেওয়া নেই, কিন্তু এই ইনস্টল করা থাকলে সেই দেশের মনে মনে একটা কনফিডেন্স আসে যে অন্য কোনো দেশ আমার দেশে সহজে অ্যাটাক করবে না, অ্যাটাক করতে ভয় পাবে, কারণ সারা পৃথিবীর কাছে ইনফরমেশন আছে যে আমার দেশে নিউক্লিয়ার উইপেন ইনস্টল আছে। এটাকে আমেরিকা আমার দেশের মাটি থেকে আক্রমণকারী দেশের প্রতি ইউজ করতে পারে। এটাই যথেষ্ট একটা সেন্স অফ সিকিউরিটি পাওয়ার জন্য। তাহলে ডিফেন্স প্যাক্ট মূলত ব্যাপারটা কি বুঝতে পারলাম আমরা। এবার আপনি রিসেন্ট ডেজে চলে আসুন। রিসেন্ট ডেজে আমরা দেখব পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট হয়, যার মূল কথা ছিল পাকিস্তানের ওপর আক্রমণ মানে সৌদি আরব নিজের ওপর আক্রমণ বলে মানবে, অ্যান্ড ভাইসি ভার্সা। এবার কি দেখলাম আমরা? দেখলাম এই ডিফেন্স প্যাক্ট সাইন হওয়ার কয়েকদিনের মধ্যেই আফগান সেনা পাকিস্তানের ওপর অ্যাটাক করলো, কিন্তু সৌদি আরব একটা সেনাও পাঠালো না পাকিস্তানের সাহায্য করার জন্য। সৌদি আরবের মতোই একদম রিল্যাক্সে থাকলো, কোনো কিছু হেল্প করতে এলো না পাকিস্তানকে। আসলে ন্যাটোর ব্যাপারেও এখন অনেকেই এটাই বলে যে ছোটখাটো কোনো দেশের ওপর অ্যাটাক হয়ে গেলে আমেরিকা যাবেই না ওখানে নিজে যুদ্ধের মধ্যে ঢুকতে, যদি না আমেরিকার ফায়দা থাকে। এবার পাকিস্তান বাংলাদেশের ডিলটাকে নিয়ে আমরা দেখি। দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে, পাকিস্তানের কি লাভ বাংলাদেশের কি লাভ, এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে প্রথমে। বাংলাদেশ এই মুহূর্তে দুটো তিনটে ব্যাপারে ভুগছে। কি কি ব্যাপারে ভুগছে সাইকোলজিক্যালি? নাম্বার ওয়ান, একটা যুদ্ধ ইচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে। আমি বলবো এই মেন্টাল ডিসঅর্ডারে ওরা ভুগছে। এর কারণ আছে, এর কারণ হচ্ছে 1971-এর পর বাংলাদেশ এই 50 বছরে অ্যাজ কোনো যুদ্ধ দেখেনি। অ্যাজ কেন, কোনো যুদ্ধই দেখেনি যে নিজের দেশ ইনভলভ হয়েছে কোনো যুদ্ধে, হতে হয়নি। ইন্ডিয়া অল টাইম কিন্তু একটা যুদ্ধের মধ্যে কম বেশি থাকে, কখনো চীন সীমান্ত নিয়ে, কখনো পাকিস্তান সীমান্ত নিয়ে, যেটা বাংলাদেশকে কখনো ফেস করতে হয়নি। এবার এই যুদ্ধ ফেস করতে না হবার ফলে একটা যুদ্ধের সম্পর্কে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে, বাংলাদেশের মিডিয়ার মধ্যে একেবারেই নেই। যুদ্ধ হলে কি হয়, কি হতে পারে, এই কোনো আইডিয়া বাংলাদেশের নেই, এবং না থাকাটাই স্বাভাবিক, কারণ তাদের ইতিহাসে সেরকম কোনো ব্যাপার ঘটেনি।
ইভেন 1971-এ পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধে বাংলাদেশি মুক্তিযোদ্ধারা তো অবশ্যই সামিল হয়েছিলেন, কিন্তু আর্মি ভার্সেস আর্মি যে ব্যাপারটা, সেটা বাংলাদেশের হয়ে ভারতবর্ষ লড়ে দিয়েছিল। বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল তাতে ছিল, বাট সত্যি এটা যে ভারতের আর্মি পাকিস্তানের আর্মির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই 71-এর যুদ্ধটাতেও আর্মিকে কি করে কনফ্রন্ট করতে হয়, তার ইম্প্যাক্ট কি কি হয়, সেটা নিয়েও বাংলাদেশের 100% ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। এবং 71-এর যুদ্ধের ভয়াবহতা যারা দেখেও ছিলেন, তারা আজকে অনেকেই মারা গেছেন, অনেকে একেবারে বৃদ্ধ বৃদ্ধা। নতুন প্রজন্মের তো কোনো এক্সপিরিয়েন্স নেই। কাজেই নতুন প্রজন্মের মনে একটা যুদ্ধ যুদ্ধ ফিল, যে আমরা যুদ্ধ করব, বিশাল কিছু একটা ব্যাপার হবে, রোমহর্ষক ঘটনা ঘটবে। সেকেন্ড ব্যাপার, একটা ভারত বিরোধিতা, অন্ধ ভারত বিরোধিতা লাস্ট কয়েক বছর ধরে এবং লাস্ট কয়েক মাসে যেটা পিকে উঠেছে। এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশি ছাত্র, বাংলাদেশি যুব তরুণ জনতা যুদ্ধ করতে চায়, কিন্তু বাংলাদেশ এটা হিসেব করে না, ব্যাক ক্যালকুলেশন, যে আমার থেকে বহুগুণ বড়, বহুগুণ ইকোনমিক ক্ষমতা সম্পন্ন এবং বহুগুণ সামরিক ক্ষমতা সম্পন্ন একটা দেশের সঙ্গে যুদ্ধে জড়ালে আমার উপর কি ইম্প্যাক্ট আসতে পারে। দেখুন, ভারতবর্ষের মানুষদের সুবিধা হলো ভারতবর্ষ অল টাইম প্রচন্ড রকম প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করে চলে। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ চলছে, কিন্তু আপনি একটা এমনকি ফেসবুক কমেন্টও দেখতে পাবেন না ভারতবর্ষে কেউ বলছে আমেরিকাকে আমরা অ্যাটাক করে দেবো। কারণ ওই সেন্সটা, জল মেপে চলার ক্ষমতাটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যে, মিডিয়ার মধ্যে, ওভারঅল সমাজে সচেতনতা আছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের থেকে এত গুণ বেশি ক্ষমতা সম্পন্ন একটা দেশের সঙ্গে আমরা সামরিক যুদ্ধ করতে পারি না, অসম্ভব। আমরা ডিপ্লোম্যাটিক চেন দিয়ে অনেক কিছু করে আমেরিকাকে ব্যালেন্স করতে পারি, ডিরেক্ট যুদ্ধ তো করতে পারি না। হয়তো আজ থেকে 50 বছর পর কোনো একটা সময় আসবে, হয়তো, যখন আমরা সামরিকভাবে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হতেও পারি, কিন্তু তার আগে তো নয়। মানে আমি ততটাই হম্বিতম্বি দেখাবো, ততটাই আমি খাবো যতটা আমি হজম করতে পারবো। কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ তো আলাদাই দুনিয়ায় থাকে। ফেসবুকের পেজে কমেন্ট সেকশনে তাদের একটা দুনিয়া থাকে, এই ইসরায়েলকে মেরে দিচ্ছে বাংলাদেশ, এই আমেরিকাকে মেরে দিচ্ছে, ভারতকে মেরে দিচ্ছে। এবং যুদ্ধ করতে ফেসবুক পেজের কমেন্ট সেকশন ছাড়াও যে অস্ত্র লাগে, টেকনোলজি লাগে, ইকোনমি লাগে, এই ব্যাপারগুলো ওদের বোঝানোও মুশকিল। এবার এই যে অবুঝ বাংলাদেশি জনতার সেন্টিমেন্ট, এটাকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান। তাহলে বাংলাদেশ কেন চাইছে আমরা বুঝলাম, ভারত বিরোধিতা, যুদ্ধ যুদ্ধ ফিল, এবং 3 নাম্বার হচ্ছে যেহেতু পাকিস্তানের কাছে একটা নিউক্লিয়ার উইপেন আছে, তো নিউক্লিয়ার শেয়ারিং যে কনসেপ্টটা, যেটা ইউরোপে আছে আমি আপনাদের বললাম, সেইটা বাংলাদেশ পেতে চাইছে, যে আমাদেরও বেশ নিউক্লিয়ার শিল্ড থাকবে, পাকিস্তান এসে রক্ষা করবে। পাকিস্তান কেন চাইছে? পাকিস্তান খুব একদম টু দা পয়েন্ট যদি আমি বলতে চাই, বেশি ব্যাখ্যায় না গিয়ে, বাংলাদেশকে ইউজ করে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করতে চাইছে, এবং ইন্ডিয়ার ওপর কোন রকম অ্যাটাক এলে পাল্টা যে রিয়াকশনটা ইন্ডিয়ার তরফ থেকে আসবে, সেটা পাকিস্তান চায় যে শুধু আমার ওপর কেন আসবে, মেন জায়গাটা বাংলাদেশের দিকে ঘুরে যাক। কিরকম? দেখুন, ইন্ডিয়ার ঘোষিত পলিসি অপারেশন সিঁদুরের সময় থেকে, যে এনি অ্যাক্ট অফ টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। মানে কি? পাকিস্তানের মাটি থেকে বা পাকিস্তান মদতপুষ্ট কোনো একটা জঙ্গি আক্রমণও যুদ্ধের সমান হিসেবে আমরা মানব, এবং আমরা পাল্টা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব আমাদের মতো করে। এবার ভারত পাকিস্তান দ্বন্দ্ব থাকবেই থাকবে, কারণ পাকিস্তান এটা শুনে চুপ করে থাকবে না, ওরা সেই জঙ্গি সাপ্লাইয়ের কাজ করেই যাবে, এবং ভারত জানিয়ে দিয়েছে ভারত আর চুপ করে বসে থাকবে না। এবার পাকিস্তানের ওপর যখন নেক্সট অপারেশন সিঁদুর 2.0টা হবে, আবার হাফিজ সঈদ বা কারোর একটা কার্যক্ষেত্রে সানরুফ বানিয়ে দেবে আমাদের ব্রহ্মস, সঙ্গে সঙ্গে বাংলাদেশি যে যুদ্ধ যুদ্ধ সেন্টিমেন্ট, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের জনতার যে জোশ এবং অদূরদর্শিতা, বাংলাদেশ কিছু একটা অ্যাকশন নেবে এবং জড়িয়ে পড়বে ভারতের এগেনস্টে। পাকিস্তান খুব ক্লিয়ারলি চায় ভারতবর্ষকে দুদিক থেকে বিজি রাখতে, যে ভারতবর্ষ অপারেশন সিঁদুর 2.0 যেমন পাকিস্তানি করছে ফুল ফোকাস দিয়ে,
যেন ভারতবর্ষের ফোকাস দুদিকে চলে যায়, ইন্ডিয়ার ফোকাস দুদিকে যাবেই স্বাভাবিক। আমাদের সিঁদুর 2.0 করতে হবে পাকিস্তানে, আবার পূর্ব দিকে ইঁদুর 1.0 করতে হবে বাংলাদেশকে সামলানোর জন্য। এটা তো পাকিস্তানের লাভ যে ভারতবর্ষের অন্তত সামরিক শক্তি দুদিকে এঙ্গেজ হয়ে গেল। ভারতবর্ষের এই মুহূর্তে কি করণীয়? ডু নাথিং, জাস্ট চিল। ভারতবর্ষের কিচ্ছু করতে হবে না, বাংলাদেশ নিজে করে দিচ্ছে ভারতবর্ষের সুবিধা। দেখুন, বাংলাদেশে এত কিছু ঘটছে, ভারত বিরোধিতা চলছে, তবুও ভারতবর্ষ কিছু বলতে পারছে না। তার কারণ খুব সিম্পল, কারণ জিও পলিটিক্স, আন্তর্জাতিক রিলেশন ফেসবুকের কমেন্ট বক্সে ঝগড়া দিয়ে চলে না। সেখানে প্রত্যেকটা জিনিস খুব মাপা, আইন কানুন মার প্যাচে চলতে হয়। আইন কানুন না মেনেও চলা যায়, ডোনাল্ড ট্রাম্প মানে না। কিন্তু ভারতবর্ষের যে ইমেজ পুরো পৃথিবীর কাছে রেসপন্সিবল কান্ট্রি, একটা ভুল স্টেপ এই ইমেজটা নষ্ট করে দেবে, এবং ভারতবর্ষ চায় না। কারণ ভারতবর্ষের লক্ষ্য এখন নেক্সট 20 বছরে আমরা যখন পৃথিবীর লিডারশিপ নিতে যাচ্ছি, আমাদের ইমেজে যেন একটাও কালো দাগ না আসে। কাজেই ভারতবর্ষ আইন বহির্ভূত একটা কাজও করতে পারে না অফিসিয়ালি। হ্যাঁ, বাংলাদেশে যারা র্যাডিক্যাল লিডার রয়েছে, কোনো একজন আননোন গানম্যান তাদের এক এক করে হেডশট দিয়ে আসছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারতবর্ষ অফিসিয়ালি করতে পারে না। এবার বাংলাদেশের ভেতরে কেউ ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ভারতবর্ষ বাংলাদেশে অ্যাটাক করতে পারে না। বাংলাদেশের ভেতরে মাইনরিটি কমিউনিটিদের, হিন্দু, বৌদ্ধ, জৈন, এদেরকে টার্গেট করে মারা হচ্ছে, ভারতবর্ষ ইন্টারফেয়ার করতে পারে না। কারণ রিলিজিয়ানের গ্রাউন্ডে তো ইন্টারফেয়ার করা যায় না, তারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার। ইউএনএ, আন্তর্জাতিক মঞ্চে এটাই প্রতিপন্ন হবে, ভারত কেন ইন্টারফেয়ার করছে। তো ভারতের জন্য একটা বড় সুযোগ, বাংলাদেশের তরফ থেকে অফিসিয়ালি সরকারি লেভেলে একটা স্টেপ আসুক। ভারত পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে তো অ্যাটাক করবেই, এবং ডিল অনুযায়ী বাংলাদেশ মনে করে নেবে পাকিস্তানের ওপর অ্যাটাক মানে বাংলাদেশের ওপর অ্যাটাক। তো বাংলাদেশ কিছু না কিছু তো স্টেপ নেবে ভারতের বিরুদ্ধে। জাস্ট বাংলাদেশ স্টেপটা নিক, তারপর বাংলাদেশ বুঝতে পারবে যে যুদ্ধ কাকে বলে, যুদ্ধের ইম্প্যাক্ট কি হয়, নিজের থেকে বহুগুণ বেশি ক্ষমতা সম্পন্ন সামরিক শক্তি যাদের কাছে রয়েছে তাদের সঙ্গে যুদ্ধে জড়ালে কি হতে পারে। আপনি ইউক্রেনকে দেখে নিন, সুন্দর শান্তিতে থাকা একটা দেশ ছিল, আমেরিকা কি করলো? ওখানে রুশপন্থী সরকারকে সরিয়ে অরেঞ্জ বিপ্লব ঘটালো, নিজেদের একদম ডিপ স্টেট অ্যাসেট, একজন কমেডিয়ান যিনি এখন ওখানকার রাষ্ট্রপতি, উনি আগে কমেডিয়ান ছিলেন মানে বাই প্রফেশন, জেলেনস্কি, তাকে বসিয়ে দিলেন রাষ্ট্রপতি হিসেবে। তাকে এরপর বিভিন্ন রকম আস্তে আস্তে উস্কানিমূলক বক্তব্য দেওয়াতে শুরু করালো আমেরিকা, রাশিয়াকে দেখে নেবো, এই করে নেবো। ছোট্ট একটা দেশ ইউক্রেন, রাশিয়ার তুলনায়, কিন্তু আমেরিকা, আরে আমরা পাশে আছি, দাও না দাও না, পুতিনকে থ্রেট দাও। পুতিনকে থ্রেট দিতে শুরু করলো, আর তার ইম্প্যাক্ট ইউক্রেন বিধ্বস্ত, ইউক্রেনের মানুষজন মারা গেছে, ইউক্রেনের মানুষজন বিদেশে পালিয়ে গেছে, ইউক্রেনের বাড়িঘর শেষ হয়ে গেছে, ফ্যামিলি শেষ, কে কোথায় আছে ছিন্ন ভিন্ন সবকিছু, পুরো দেশটা। আমেরিকার কিচ্ছু যায় আসেনি। পাকিস্তান সেম থিওরি অ্যাপ্লাই করছে বাংলাদেশের ক্ষেত্রে, যে ভাই আমার শত্রু ইন্ডিয়া, ডিরেক্ট ইন্ডিয়ার সঙ্গে আমি যত না ঝামেলা করব, বাংলাদেশকে দিয়ে বেশি করাবো। তো বাংলাদেশে প্রথমত তো আমেরিকাপন্থী, পাকিস্তানপন্থী সরকার বসে গেছে, ভোট হয়নি বাট প্রধান উপদেষ্টা হিসেবে। এরপর পুরো সমাজকে উস্কানি দিয়ে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে ভারতের বিরুদ্ধে কথা বলাতে শুরু করো এবং স্টেপ নিতে শুরু করাও। তারপর ইউক্রেনে যা করেছে রাশিয়া, ভারতের কাছেও সুযোগ আছে অফিসিয়ালি বাংলাদেশের দিক থেকে কোনো অ্যাকশন এলে পাল্টা রিয়াকশন দেবার। তো ভারতের জন্য এই মুহূর্তে কিছু করার নেই, যা হচ্ছে ভালো হচ্ছে। পাকিস্তানের জন্যও উইন উইন সিচুয়েশন, লাভ, যে ভারত শুধুমাত্র আমাদের কেন অ্যাটাক করবে, দুদিকে ভারতের শক্তি ডাইভার্ট করে দিই, খেলা বুঝবে বাংলাদেশ। দেখতে থাকুন, নেক্সট 1 বছরের মধ্যে এই ভিডিওর সত্যতা প্রমাণ হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।